নমস্কার শ্রোতা বন্ধুরা, গপ্পসপ্পর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভয় পেতে কে না ভালোবাসে। ভয়ের গল্প মানেই একটা গা ছমছমে ভাব, একটা শিহরণ জাগানো অনুভূতি। আজ আপনাদের শোনাবো একটি হাড় হিম করা ভয়ের গল্প। আজকের গল্পের রচনায় অনন্যা দাস। আজকের গল্প পাঠে রয়েছে সৌরভ রায়। অন্যান্য চরিত্রে খুশি, মৌমিতা, বাল্মীকি এবং গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে আমি বুবাই, এবং সাউন্ড এডিটিং এবং পোস্টার ডিজাইনে মিহান্স প্রোডাকশন হাউস। ভয়ের গল্প মানেই ভয়ঙ্কর সব সাউন্ড এফেক্ট। ঠিক এই কারণেই সকলকে হেডফোনে গল্পটি শুনতে অনুরোধ করছি। শুরু করছি আজকের গল্প, লেখিকা অনন্যা দাসের রচিত স্বপ্নের বিভীষিকা। স্বপ্নটা আবার দেখেছি জানো। চন্দ্রিকার গলায় আতঙ্কের রেশ। শোভন কি বলবে বুঝতে পারছিল না। এমনিতেও এই অবস্থায় ফোনে তো বলারও কিছু থাকে না, যদিও চন্দ্রিকার জন্যই সে আজকাল সারা রাত ফোন অন করে রাখে। শুয়ে পড়ো, উনি অত ভেবো না। ডক্টর গ্যারিসনের সঙ্গে আমরা তো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, হয়তো কিছু জানা যাবে। হি ইজ দ্য বেস্ট। কিন্তু আমি কেন রোজ রোজ ওই স্বপ্ন দেখি বলো তো? ঠিক আছে চন্দ্রিকা, অত টেনশন নিও না, কাল আবার অফিস আছে। নাও ঘুমিয়ে পড়ো। চন্দ্রিকাকে বুঝিয়ে সুজিয়ে ঘুমোতে বলল বটে শোভন, কিন্তু তার নিজের ঘুম তো ছুটে গেছে। দু মাস হলো চন্দ্রিকার সঙ্গে তার এঙ্গেজমেন্ট হয়েছে। ডিসেম্বর মাসে ওদের বিয়ে। ভারতে গিয়েই হবে সেটা। সে আর চন্দ্রিকা দুজনেই আইটি প্রফেশনাল। কাজের সূত্রে মার্কিন মুলুকে এসেছে দুজনেই। আলাপ যখন হয় তখন একই অফিসে কাজ করতো ওরা দুজনে। এখন অবশ্য শোভন চাকরি বদল করে অন্য একটা কোম্পানিতে ঢুকেছে। চন্দ্রিকাকে তার প্রথম থেকেই বেশ ভালো লেগেছিল। ঈষৎ শ্যামলা গায়ের রং, কিন্তু মুখটা ভারী মিষ্টি। বেশি কথা বলে না, তবে যা বলে তা অত্যন্ত বুদ্ধিদীপ্ত। ওরা একই টিমে ছিল বলে ওদের আলাপ হয়, এবং তারপর আলাপ গাঢ় হয়ে ভালোবাসা। শোভনই প্রপোজ করেছিল। চন্দ্রিকা রাজি হয়েছিল, কিন্তু বলেছিল, আমি কিন্তু তোমাকে সব কথা বলিনি, আমার জীবনে কিছু গোপন কথা আছে। শোভন একটু ঘাবড়েই গিয়েছিল। ভেবেছিল হয়তো সে আগের বয়ফ্রেন্ড বা কারোর কথা বলবে, কিন্তু চন্দ্রিকা যা বলেছিল তাতে বেশ অবাক হয়েছিল শোভন। আমি স্বপ্ন দেখি। স্বপ্ন? সরি, ভুল বলা হলো। স্বপ্ন না, দুঃস্বপ্ন। ভয়ানক সব দুঃস্বপ্ন দেখি আমি। ঘুমের খুব ব্যাঘাত হয়। আমাকে বিয়ে করলে তোমারও হবে, পারবে সেটা সহ্য করতে? প্রথমে তেমন গা করেনি শোভন, বিয়েতে হ্যাঁ করে দিয়েছিল। এঙ্গেজমেন্টের পর ওরা যখন একসঙ্গে ছুটি কাটাতে পোকোনোসের একটা রিসর্টে গেল, তখন সে বুঝেছিল। মাঝরাতে স্বপ্ন দেখে আতঙ্কে চিৎকার করে উঠেছিল চন্দ্রিকা। সেটা আতঙ্ক নয়, একেবারে প্রাণ বেরিয়ে যাচ্ছে টাইপের চেঁচানো। কোনো রকমে তাকে ঘুম থেকে তুলে চিৎকার থামিয়ে সান্ত্বনা দিয়েছিল শোভন। কি দেখো তুমি? একটা লোককে দেখি। তার একটা বিশাল বাড়ি আছে, মানে মানে যাকে এখানে ক্যাসেল বলে। খুব সুন্দর, খুব সাজানো গোছানো, কিন্তু লোকটা ভালো নয়। আমি স্বপ্নে রোজ দেখি লোকটা রক্তাক্ত হাত নিয়ে আমার দিকে এগোচ্ছে। ভয়ে আমার দম বন্ধ হয়ে আসে, আর তখনই আমি চিৎকার করি আর আমার ঘুমটা ভেঙে যায়। শোভন স্বীকার করতে বাধ্য হয়েছিল যে স্বপ্নটা সত্যি খুবই বিকট এবং ভয়ের। সে খোঁজ খবর নিয়ে ড্রিম থেরাপিস্ট ডক্টর ডন গ্যারিসনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে চন্দ্রিকার। রোজ রাত্রে চন্দ্রিকার কান্না ভেজা গলা শুনে শুনে বেশ বিচলিত হয়ে পড়েছে শোভন। কাউকে বলতে সাহস করেনি সে, একমাত্র তার দিদিকে বলেছিল।
দিদি শুনে বলেছিল, বাবু, আমার মন বলছে ব্যাপারটা খুব একটা সুবিধের নয়। তুই অন্য কোনো মেয়েকে বিয়ে করার কথা ভাব। চন্দ্রিকার কিছু একটা সমস্যা তো আছেই। ও মানসিকভাবে অসুস্থ। তুই কি চাস তোর সারা জীবন রাত জেগে দুঃস্বপ্ন নিয়ে কাটুক? একটা স্বাভাবিক বিবাহিত জীবন তুই চাস না? কিন্তু চন্দ্রিকা তো আমার কাছে কিছুই লোকায়নি। আমাকে তো সে সবই বলেছে। আমিও তো জেনে শুনে রাজি হয়েছি ওকে বিয়ে করতে। এখন পিছিয়ে গেলে মহাপাতক হব। তাছাড়া ওটা যদি মানসিক অসুখই হয় তাহলে তো সেটা চিকিৎসাও করানো যেতে পারে। যেমন আমার কোলেস্টেরল হাই, সেই জন্য আমি ওষুধ খাই। চন্দ্রিকা তো আর সেই জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছে না। মানসিক ব্যারামও তো এক ধরনের অসুখই, শরীরের নয় তবে মনের। তারও তো চিকিৎসা আছে। দিদি আর কিছু বলেনি, শুধু মাঝে মাঝে অন্য মেয়েদের প্রোফাইল পাঠাতে থাকে শোভনকে। শোভন বিরক্ত হয়ে সেগুলোকে ডিলিট করে দেয় আর ভাবে দিদিকে না বললেই বোধহয় ভালো হতো। কিছুই নিতে পারে না সে। ক্রমে চন্দ্রিকার অ্যাপয়েন্টমেন্টের দিন চলে এলো। ড্রিম থেরাপিস্ট ডক্টর গ্যারিসন কিন্তু কিছুই বলতে পারলেন না চন্দ্রিকাকে। শোভন ওর মা বাবা, ওর জীবন, কাজকর্ম সব কিছু নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করলেন। তারপর 2 সপ্তাহ পরের একটা দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আবার আসতে বললেন। ভারী বিরক্ত লাগলো শোভনের। এ তো শুধু বারবার ফি নেওয়ার একটা উপায়। চন্দ্রিকা যখন পেমেন্ট করছিল তখন শোভন দরজার বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে ভালোই লাগছিল। হঠাৎ একটা মেয়ে শোভনের কাছে এসে জোর করে ওর হাতে একটা কাগজ গুঁজে দিয়ে হাওয়া হয়ে গেল। কি রে বাবা মেয়েটা, তার মতলবটাই বা কি মনে করে কাগজটাকে পকেটে ঢুকিয়ে ফেলল সে। চন্দ্রিকার অ্যাপার্টমেন্টে তাকে নামিয়ে দিতে সে বলল, একটু চা খেয়ে যাও, আর কচুরি আলুর দমও বানিয়েছি, তুমি ভালোবাসো বলে অল্প করে খেয়ে যাও। একদিন খেলে কোলেস্টেরল বাড়বে না আশা করি। চন্দ্রিকা চা করতে রান্নাঘরে চলে যেতে বাইরের ঘরে বসে পকেট থেকে কাগজটা বের করে দেখল শোভন। একটা বিজ্ঞাপনের কাগজ। জয়লাখ হিপনোথেরাপি সেন্টার। ওরা হিপনোটিজম করে, সম্পূর্ণ সুরক্ষিত কিন্তু কার্যকরী ইত্যাদি অনেক কিছু লেখা রয়েছে তাতে। আর রয়েছে কয়েকজন কৃতজ্ঞ পেশেন্টদের রিভিউ। সত্যি না মিথ্যে কে জানে, আজকাল তো লোকে পয়সা দিয়ে রিভিউ লেখে। কি দেখছো ওটা? চন্দ্রিকা চা নিয়ে ঘরে ঢুকেছে। আরে, ডক্টর গ্যারিসনের ক্লিনিকের বাইরে যখন দাঁড়িয়েছিলাম তখন একটা মেয়ে আমার হাতে এটা গুছিয়ে দিয়ে পালালো। তখন অবশ্য দেখিনি, এখন দেখছি। হিপনোথেরাপি ক্লিনিক বলছে। এই যাবে নাকি একবার? চন্দ্রিকা কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, হ্যাঁ, যেতে দোষ কি? এমনিতেই তো স্বপ্নের জ্বালায় মরছি। ডক্টর গ্যারিসন তো কিছু করতে পারবেন বলে আমার মনে হচ্ছে না। পরের দিনই জয়লাখ হিপনোথেরাপি সেন্টারে সময় নিয়ে হাজির হলো চন্দ্রিকা। শোভনও সঙ্গে গেল। বলা তো যায় না, আবার যদি কোনো বুজরুকের খপ্পরে পড়তে হয়। ওমা, রিসেপশনে সেই মেয়েটাই বসে রয়েছে যে গতকাল শোভনকে কাগজটা গুছিয়ে গিয়েছিল। ওয়েটিং এরিয়াতে আর কেউ নেই। হিপনোসিজমে লোকের বিশ্বাস তেমন নেই বললেই চলে। ওদের দেখে এক গাল হেসে বলল, তোমাদের দেখে খুব খুশি হলাম। দেখো, তোমরা নিরাশ হবে না। মিস্টার ওয়েইন ভীষণ ভালো হিপনোসিস করতে পারেন। যাও, ওই ঘরে যাও তোমরা, উনি একাই আছেন। মিস্টার ওয়েনের বেশ বয়স, সেটা দেখেই বোঝা যাচ্ছিল। চন্দ্রিকার স্বপ্নের কথা সব শুনে টুনে বললেন, আমার মনে হচ্ছে তোমাকে পাস্ট লাইফ রিগ্রেশন করতে হবে। তাই শুনে শোভন বলে উঠল, আমি শুনেছি, তবে সেটা তো অনেকেই বলে বুজরুকি। মিস্টার ওয়েন ফ্যাকাশে নীল চোখ দিয়ে ওর দিকে তাকিয়ে বললেন, তোমরা তো বিশ্বাসের দেশ থেকে এসেছো, তাই না? তোমাদের ওখানে অনেকে এই বিদ্যাটা নিয়ে চর্চা করেছে অনেক অনেক বছর আগে থেকে, 2nd সেঞ্চুরি বিসি থেকে। দেখাই যাক না, একটা সুযোগ দিয়েই দেখো
এত দূর যখন এসে পড়েছ, তোমার যদি ভালো না লাগে তুমি বাইরে অপেক্ষা করতে পারো। শোভন কড়া স্বরে বলল, না না, আমি থাকবো। ঠিক আছে, আমি একজনকেই থাকতে দিই। তুমি ওর হাজব্যান্ড তো? শোভন বলল, হ্যাঁ, আমি ওর হাজব্যান্ড। ঠিক আছে, তুমি ঘরে থাকতে পারো, কিন্তু মনে রেখো কোনো কথা বলতে পারবে না, একদম চুপ করে বসে থাকতে হবে। কি রাজি? হ্যাঁ, আমি রাজি। এরপর মিস্টার ওয়েন চন্দ্রিকার সঙ্গে গল্প জুড়ে দিলেন। চন্দ্রিকা সহজ হয়ে যাওয়ার পর বললেন, আচ্ছা, এবার তুমি চোখ বন্ধ করো। তুমি গভীরে ঢুকে যাচ্ছ, আরো গভীরে। কি সুন্দর এই অনন্ত আরামের জায়গাটা। কি আরাম। গভীরে যাও, গভীরে যাও। রিল্যাক্স, একদম রিল্যাক্স। মিনিট দুয়েক শান্ত সৌম্য স্বরে ওই রকম বলার পর মিস্টার ওয়েন বললেন, চন্দ্রিকা, চন্দ্রিকা, কেমন লাগছে? ভালো। কি দেখতে পাচ্ছ চন্দ্রিকা? আমি পার্কে খেলছি আমার বন্ধুদের সঙ্গে। বাহ, বেশ বেশ। আরো রিল্যাক্স করো, সহজ হও, শরীর মন দুটোকেই ভাসিয়ে দাও। চন্দ্রিকা, এবার এবার কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমার নাম লেডি মেরি। বাহ, বলো বলো লেডি মেরি, তোমার কথা বলো। আমি সুন্দরী বলে আমাকে সব ছেলেরা বিয়ে করতে চায়। আমি কিন্তু মিস্টার রবার্ট ফক্সকে পছন্দ করি। মিস্টার ফক্স অত্যন্ত সুপুরুষ, ভদ্র আর বড়লোক। তার বেশি আর একটা মেয়ে কি চাইতে পারে? রবার্ট ফক্স আমাকে বিয়ের প্রস্তাব দিতে আমি রাজি হয়ে গেলাম। রবার্ট আমাকে কেবল বলে ওর একটা বিশাল ক্যাসেল আছে, বিয়ের পর আমাকে সেখানেও নিয়ে যাবেন। আমি জিজ্ঞেস করি, কেন? বিয়ের পর কেন? এখন নয় কেন? সে বলে, না না, সেটা ঠিক হবে না। বিয়ের আগে আমাদের পরিবারের কেউ ওই ক্যাসেলে যায়নি। আমার বাবা আমার মাকে বিয়ে করে ওখানে নিয়ে গেছিলেন, তার আগে আমার দাদু। আমাদেরও বিয়ে হোক, তারপর আমি তোমাকে ওখানে নিয়ে যাব। আর অত তাড়াই বা কিসের? সারা জীবন তো তোমাকে ওখানেই থাকতে হবে। আমার ওর কথায় ঠিক বিশ্বাস হচ্ছিল না। বলা তো যায় না, উনি যদি মিথ্যে কথা বলে থাকেন। ওর ওই প্রাসাদ তুল্য বাড়িটা দেখার জন্য আমার মন আনচান করতে লাগলো। তাছাড়া আমাকে তো সারা জীবন ওখানে থাকতেই হবে। যদি আমার ভালো না লাগে তাহলে? তাই বিয়ের কয়েকদিন আগে আমি সঙ্গে কিছু খাবার বেঁধে একটা ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লাম। আমাকে মোটামুটি সেই জায়গার কথা বলেছিলেন রবার্ট। আমি সেই নির্দেশ মেনে চলতে লাগলাম। 2 দিন ধরে যাত্রা করার পর আমি ক্যাসেলটাকে দেখতে পেলাম। সত্যি খুব সুন্দর ক্যাসেলটা, বিশাল উঁচু বাড়িটা, আর তার চারপাশে একটা জলের পরিখা দিয়ে ঘেরা। আমি ঘোড়াটাকে একটা গাছের সঙ্গে বেঁধে রেখে এবার পায়ে হেঁটেই চলতে শুরু করলাম। কাঠের সেতু পেরিয়ে আমি ক্যাসেলের দরজায় এসে পৌঁছলাম। ভেতরে ঢুকবো নাকি ছেড়ে দেবো ভাবতে ভাবতেও কি মনে করে দরজাটাকে ঠেলে দেখলাম, ওমা, আমার এক ঠেলাতেই দরজাটা খুলে গেল। আমি ভিতরে ঢুকলাম। বাড়িটাতে কেউ নেই দেখে আমার বেশ অবাক লাগছিল।
অন্তত কাজের লোক এক দুয়েক তো থাকবে আশা করেছিলাম আমি। হয়তো তারা গ্রাম থেকে আসে, কাজ করে, আবার ফিরে যায়। ক্যাসেলের ভেতরটা কি সুন্দর করে সাজানো। আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মিস্টার রবার্ট মিথ্যে বলেননি। এই সুন্দর বাড়িতে থাকতে আমার ভালোই লাগবে। হঠাৎ একতলার একদম শেষ প্রান্তে একটা ঘর দেখতে পেলাম। সেটাকে ছিটকিনি দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। আমার কি মনে হলো আমি ছিটকিনি খুলে ওই ঘরটায় ঢুকে পড়লাম। আর তখনই 82 শিক্ষার ঘা খেলাম আমি। সেই ঘরটায় বেশ কয়েকজন মেয়ের মৃতদেহ। তারা সবাই বধূ বেশে রয়েছে। তাদের সুন্দর সাদা গাউন রক্তে ভেজা, মেঝেতে চাপ চাপ রক্ত, পচা গলা দেহের গন্ধে নাড়ি ভুড়ি উল্টে আসতে লাগলো আমার। আমি কোনো রকমে ঘর থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করলাম। ক্যাসেল থেকে বেরোতে যাব এমন সময় দেখলাম মিস্টার রবার্ট আরেকজন মেয়েকে কাঁধে করে নিয়ে ক্যাসেলের দিকে আসছেন। ভয়ে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি কোনো রকমে ছুটে গিয়ে একটা উঁচু চেয়ারের পেছনে লুকালাম। রবার্ট মেয়েটাকে নিয়ে প্রাসাদে ঢুকলো। ক্লান্ত হয়ে পড়েছিল মনে হয় মেয়েটার দেহটাকে বয়ে বয়ে, তাই সে দেহটাকে মাটিতে নামিয়ে রাখল। মেয়েটার আঙুলে একটা হীরের আংটি দেখে সেটাকে টেনে বার করতে লাগলো রবার্ট। জোরে টান মারতে আংটিটা খুলে ছিটকে আমার পায়ের কাছে এসে পড়ল। রবার্ট আংটিটাকে তুলতে এসে আমাকে দেখতে পেল। উফ, আমি আর পারছি না। রবার্টের রক্ত মাখা হাত দুটো আমার দিকে এগিয়ে আসছে। বাঁচাও আমাকে, কেউ বাঁচাও। মিস্টার ওয়েন আবার ওই মৃদু নরম স্বরে বলতে লাগলেন, ভুলে যাও চন্দ্রিকা, ভুলে যাও, ফিরে এসো। কয়েক সেকেন্ড পরই চন্দ্রিকা চোখ খুলে স্বাভাবিক কণ্ঠে বলল, কি হলো? কিছু বোঝা গেল? শোভন বজ্রাহতের মতো বসেছিল। এবার সে উঠে পড়ে বলল, হ্যাঁ, অনেক কিছুই বোঝা গেছে। থ্যাংক ইউ মিস্টার ওয়েন। মিস্টার ওয়েন শুধু বললেন, আমার মনে হয় তোমাদের কোনো একজন ইতিহাসবিদের কাছে যাওয়া উচিত। তারাই এই গল্পটার কোনো মানে করতে পারবেন। আমি যতটা করতে পারি আমি করে দিয়েছি। $50 ফি নিয়েছিলেন মিস্টার ওয়েন, কিন্তু শোভনের মনে হয়েছিল সেটা নেহাতি কম। বাড়ি ফিরে শোভন চন্দ্রিকাকে সব কিছু বলেছিল। হিপনোটাইজড অবস্থায় চন্দ্রিকার বলা এক একটা কথা যেন তার মনে গেঁথে গিয়েছিল। ক্রমে ওরা কয়েকজন ইতিহাসবিদের সঙ্গে কথা বলেছিল, কেউ যদি কিছু বলতে পারেন সেই ভেবে। তাদের মধ্যে একজন বলেছিলেন, ভার্জিনিয়ার কলোনিয়াল উইলিয়ামসবার্গে এইরকম একটা ঘটনা ঘটেছিল 1800 শতাব্দীতে। 1890 সালে সেই ঘটনাটা একটা বইতে প্রকাশ পায়। সেই ভয়াবহ ঘটনা যে ক্যাসেলটায় ঘটেছিল সেটার অস্তিত্ব এখন আর নেই। সেটা ভেঙে একশেষ হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জঙ্গল দখল করে নিয়েছে সেই জায়গাটা। আশ্চর্যের ব্যাপার, মিস্টার ওয়েনের হিপনোসিসের পর চন্দ্রিকার ওই বীভৎস স্বপ্ন আর আসেনি। লেডি ম্যারি জন্মে যে বিভীষিকার সম্মুখীন হতে হয়েছিল তাকে সেটা ওর মাথা থেকে মুছে ফেলতে সক্ষম হয়েছিলেন মিস্টার ওয়েন। অথবা হয়তো পূর্বজন্মের ওই ছেঁড়া স্মৃতির সবটুকু বলতে পেরে সম্পূর্ণ সেরে উঠেছিল সে। এতক্ষণ শুনছিলেন লেখিকা অনন্যা দাস রচিত ভয়ের গল্প স্বপ্নের বিভীষিকা।
অনন্যা দাস এই সময়ের জনপ্রিয় গল্পকারদের মধ্যে একজন। জন্ম গোলাপী শহর জয়পুরে। পড়াশোনা রসায়ন, সাংবাদিকতা ও অধ্যাপনা নিয়ে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের হার্শিতে বসবাস করেন এবং সেখানেই কর্মরত। শিশু, কিশোরদের এবং বড়দের জন্য লেখা গল্প এবং উপন্যাস কলকাতার প্রায় সব নামকরা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। আমাদের আজকের গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি সকলের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গপ্পসপ্প তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।